ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আবারও নিয়ে এসেছি আরেকটি ভিডিও মাধ্যমিক ব্যাচের জন্য। বীজগণিতের অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শন নিয়ে আজকের ভিডিওটা হবে। তো শুরু করতে চলেছি রেশিও প্রপোর্শনের ভিডিও। মন দিয়ে ভালোভাবে রেশিও প্রপোর্শনের ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে এর আগেও আমি অ্যালজেব্রার পিডিএফটা দিয়েছিলাম, ওই একই পিডিএফ আবার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই পিডিএফ দেখে রেশিও প্রপোর্শনের ম্যাথগুলো তোমরা সলভ করে নেবে, তবে মাধ্যমিকে একটা সাজেশন মতন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, শুরু করছি রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত ব্যাপারটা শুরু করছি। এখানে অনুপাত সমানুপাতের সম্পর্কে তোমরা এর আগে ছোটবেলার ক্লাসগুলোতে করে এসছো। এখানে যে টেকনিকগুলো জানতে হবে, কতগুলো টাইপ বা টেকনিক, সেগুলো কি কি জিনিস। সাপোজ আমি যদি বলি যে এ বি সি ডি are in continued proportion, continued proportion, বা এটাকে বলতে পারি যে এবিসিডি ক্রমিক সমানুপাতে আছে। এর এই কথার মানে কি? ক্রমিক কথার মানে হলো পরপর। ক্রমিক কথার মানে কি? ক্রমিক কথার মানে হলো পরপর। যদি এবিসিডি এই কন্টিনিউড প্রপোর্শন মানে ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমি লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। এই জিনিসটা লেখা যাবে যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে। এখন আমার সাপোজ এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এরা যদি সমানুপাতে থাকে, সাপোজ আমি যদি বলি শুধু সমানুপাতে আছে, মানে এ বি সি ডি আর ইন প্রপোর্শন, যদি বলি শুধু সমানুপাতে আছে, কন্টিনিউড কথাটা আমি লিখলাম না, অর্থাৎ ক্রমিক সমানুপাতে কথাটা বলছি না, বলছি যদি এবিসিডি আর ইন প্রপোর্শন, শুধু সমানুপাত কথাটা যদি বলি, অর্থাৎ এবিসিডি সমানুপাতে আছে, তাহলে ওটাকে কিভাবে লেখা যায়? যদি এবিসিডি সমানুপাতে থাকে তাহলে আমি এরকম লিখতে পারবো এ ইস টু বি সি ইস টু ডি, এমন ভাবে লিখতে পারবো। অর্থাৎ এইভাবেও বলা যেতে পারে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি, এইভাবেও বলা যেতে পারে। তো এখন এই যে ব্যাপারটায় চারটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে, চারটি সংখ্যা যদি এরকম সমানুপাতে থাকে, তাহলে আমি এই জিনিসটা এইভাবে লিখতে পারবো। এখন যদি তিনটে সংখ্যা সমানুপাতে থাকে, যদি বলা হয় এরকম দুটো সংখ্যা দিয়ে দিল, তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলতে পারে। আমি এইখানে যেরকম এই এ ইস টু বি সি ইস টু ডি, যে এ এটাকে বলবো হচ্ছে প্রথম পদ, বিটাকে বলবো দ্বিতীয় পদ, সিটাকে বলবো তৃতীয় পদ, আর ডিটাকে বলবো চতুর্থ পদ। ঠিক আছে, এখন যদি বলি এ বি সি সমানুপাতে আছে, ঠিক আছে, বা আমি যদি বলি এ আর বি এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি কেমন হবে। মধ্য সমানুপাতি বার করতে গেলে আমাকে মধ্য সমানুপাতি কিছু একটা ধরে নিতে হবে। যদি এরকম বলি এ আর বি এর মধ্য সমানুপাতি যদি এক্স হয়, তাহলে আমি লিখতে পারবো এরকম এ বাই এক্স ইকুয়াল টু বি বাই এক্স। সেখান থেকে সরি, উল্টো বললাম, এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি। এখন এখান থেকে আমি কিন্তু এক্স এর ভ্যালু যেটা বা বেরোবে, এইটাকে সলভ করলে সেটাই কিন্তু আমার এ আর বি এর মধ্য সমানুপাতি আসছে। সেরকম ভাবে আমি তৃতীয় সমানুপাতি বের করতে পারবো, সেরকম ভাবে আমি চতুর্থ সমানুপাতিও বের করতে পারবো। যদি বলা হয় এ আর বি এর তৃতীয় সমানুপাতি, এ আর বি এর তৃতীয় সমানুপাতি, এ আর বি এর তৃতীয় সমানুপাতি যদি আমি এক্স ধরে নিই, তাহলে লিখতে পারবো এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই এক্স। ঠিক আছে, এখান থেকে আমি এক্স এর মানটা বের করতে পারবো, সেটাই হবে আমার তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, তো এরকম ভাবে আমি যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে তার চতুর্থ সমানুপাতিও বের করা যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। এগুলো তোমরা ছোটবেলাতে করে এসছো, ছোটবেলা থেকেই তোমরা জানো। এখন নতুন যে জিনিসগুলো এখানে শিখবে, যে কতগুলো টাইপ, কতগুলো টেকনিক, সেগুলো কি কি, কতগুলো প্রক্রিয়া, কতগুলো প্রসেস, সেগুলো কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো।
যেমন আমি যদি বলি যে এরকম যদি থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এর মানে কিন্তু এ বি সি ডি এরা সমানুপাতে আছে, ঠিক আছে, তবে আমি এটাকে লিখতে পারলাম। এখন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, এখান থেকে আমি কতগুলো প্রসেস তৈরি করতে পারবো। তোমরা এই প্রসেসগুলো এর আগে অ্যালজেব্রায় না বহুবার ইউজ করেছো, সেটারই কিছু কিছু নাম আছে, নামগুলো তোমরা জানতে না, অজান্তেই করে যেতে জিনিসগুলো, এখন সেই নামগুলো একটা আছে সেটা তোমরা জানতে পারবে। যেমন আমি যদি বলি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এখান থেকে লেখা যেতে পারে, আমি রেসিপ্রোকাল করে দিলাম দুদিকে, মানে বি বাই এ ইকুয়াল টু ডি বাই সি। এই যে রেসিপ্রোকাল করে দিলাম, এখান থেকে যে এই কাজটা করা হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হলো ব্যস্ত প্রক্রিয়া, অর্থাৎ আমি ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে। নেক্সট নেক্সট আমি আরেকটা কথা বলি, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, এরকম কতগুলো প্রসেস সম্পর্কে আমি বলে যাব, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারি যে এর যে ডিনোমিনেটর বি, ওখানে এই ডিনোমিনেটরটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই রাইট সাইডে, তাহলে ওটা কিন্তু নিউমারেটরের সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আর ওদিককার নিউমারেটরটাকে যদি আমি এই পাশে পাঠাই, তাহলে এদিকে আমার সেটা ডিভিশন হয়ে যাবে, মানে সিটা এদিকে আসলো আর বিটা ওদিকে গেল, এই দুজনের মধ্যে আমি এক্সচেঞ্জ করলাম। ঠিক উল্টো এটাও করতে পারি, এ আর ডি এর মধ্যে এক্সচেঞ্জ করতে পারি। এই প্রসেসটার নাম হলো একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, বা ইংলিশে এটাকে বলে অল্টারনেন্ডো, অল্টারনেন্ডো, অল্টারনেট করলাম, তাই এর নাম হচ্ছে অল্টারনেন্ডো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রসেস আমি বলছি, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, আমি বোথ সাইডে এক যোগ করতে পারি। বোথ সাইডে যদি এক যোগ করি, তাহলে আমার আসবে বি যদি লসাগু হয় উপরে হবে এ প্লাস বি, আর এদিকে যদি ডি লসাগু হয় তাহলে উপরে হবে সি প্লাস ডি। তাহলে আমি কিন্তু এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি, তখন আমি ওটাকে বলবো হচ্ছে যোগ প্রক্রিয়া, শুধু যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, বা ইংলিশে ওটাকে বলে হচ্ছে কম্পোনেন্ডো, এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ডো। তাহলে এ প্লাস কি হচ্ছে ব্যাপারটা, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, কি হচ্ছে ব্যাপারটা, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করে নিউমারেটরে বসাবো, মানে এ প্লাস বি নিউমারেটর হবে, আর নিচে বি যেরকম ছিল সেরকম থাকবে। যে কাজটা আমি লেফটে করলাম সেম কাজ আমাকে কিন্তু রাইটে করে যেতে হবে, অর্থাৎ সি প্লাস ডি আর ডিনোমিনেটর যা ছিল তাই থাকবে। এই যে প্রসেসটা, এটার নাম হলো যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট। এখন যে কথাটা বলবো সেটা কিন্তু এই যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি থাকে, তাহলে এখান থেকে আমি যদি বোথ সাইডে -1 করি, তাহলে আমার কি আসছে, বি লসাগু করলে উপরে হবে এ মাইনাস বি, আর এখানে ডি লসাগু করলে উপরে হবে সি মাইনাস ডি। এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হলো বিয়োগ প্রক্রিয়া নয়, কিন্তু এই যে এখান থেকে ডাইরেক্ট যে প্রসেসটা পাচ্ছি, এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো, ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো। অর্থাৎ কি হচ্ছে এখানে, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি থাকলে আমার এখানে কি করতে হচ্ছে, এ মাইনাস বি করে উপরে বসাবো, নিচে যা আছে তাই, সি মাইনাস ডি করে উপরে বসাবো, নিচে যা আছে তাই। এই প্রসেসটার নাম হলো ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো। এখন এই দুটোকে নিয়ে কিন্তু আমরা বলতে পারি যোগ ভাগ প্রক্রিয়া। কেমন সেটা, যদি এই যে জিনিসটা আসলো, এই ভগ্নাংশটা, এই যে দুপাশে যে ভগ্নাংশটা আসলো ফ্র্যাকশনটা, এটাকে যদি আমি একটা ইকুয়েশন মনে করি, এইটা আর এইটা যদি ডিভাইড করে দিই, দুটো ইকুয়েশন যদি ডিভাইড করে দিই, তাহলে আমার বি গুলো ক্যান্সেল হয়ে যাবে আর ডি গুলো ওই পাশ থেকে ক্যান্সেল হয়ে যাবে। কি হবে তাহলে, এখানে করছি, যেটা হবে এই যে এ বাই বি ইকুয়াল টু বি সি বাই ডি, এমনটা থাকলে আমি ডাইরেক্ট এই স্টেপটা করতে পারি, সেটা হলো এ প্লাস বি করে উপরে বসাচ্ছি,
আর a মাইনাস বি করে নিচে বসাচ্ছি। সেম কাজ ওদিকে, সি প্লাস ডি করে ওপরে বসাচ্ছি, সি মাইনাস ডি করে নিচে বসাচ্ছি। এই যে কাজটা করা হলো, এটা কিন্তু কিভাবে আসলো, অ্যাকচুয়ালি কিভাবে আসছে, এইটা ডিভাইড এটা যদি করি তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি হবে, বি গুলো ক্যান্সেল হয়ে যাবে। আবার সি প্লাস ডি বাই ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি বাই ডি করলে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি থাকবে, ডি গুলো ক্যান্সেল হয়ে যাবে। এই প্রসেসটার নামটা, এই যে এই ফ্র্যাকশনটা দেওয়া থাকে, এই যে রিলেশনটা দেওয়া আছে, ওটা থেকে কিন্তু আমি ডাইরেক্ট এটাকে লিখতে পারি। অর্থাৎ নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করে উপরে বসাবো, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর করে নিচে বসাবো। সেম কাজ যেটা বাদিকে করছি সেটা রাইট সাইডে সেম কাজ করতে হবে। এই প্রসেসটার নাম হলো যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। এটার প্রসেসটার নাম কি, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। অর্থাৎ আমার এখানে এই যে প্রসেসটা, এটা কিন্তু শুধু কম্পোনেন্ডো অর্থাৎ যোগ প্রক্রিয়া। এই যে প্রসেসটা এটা কিন্তু শুধু ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো। কিন্তু এখানে যখন দুটো একসাথে হয়ে যাচ্ছে তখন ওটার নাম দিচ্ছি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রসেস আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস। যদি এরকম কতগুলো ফ্র্যাকশন পরপর ইকুয়াল থাকে, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু ডট ডট, এরকম অনেক কিছু থাকতে পারে, অনেক ফ্র্যাকশন থাকতে পারে। সব কটা ফ্র্যাকশন যদি ইকুয়াল হয়, বলছে সব কটা ফ্র্যাকশনই একটা পার্টিকুলার রেশিওর সাথে ইকুয়াল হবে। মানে সবাই একটা, এই প্রত্যেকটা অনুপাত একটা নির্দিষ্ট অনুপাতের সাথে সমান হচ্ছে। আর সেই অনুপাতটা আমি বের করব কিভাবে, সেই অনুপাতটা বের করব এই নিউমারেটর গুলোকে অ্যাড করছি a প্লাস সি প্লাস ই, আর নিচে ডিনোমিনেটর গুলোকে অ্যাড করছি a বি প্লাস ডি প্লাস এফ। এইটাকে বলা হয় অ্যাডেন্ডো বা সংযোগ প্রক্রিয়া, সংযোগ প্রক্রিয়া। ঠিক আছে। এই যে প্রসেসটা, এখানে তিনটে ফ্র্যাকশন দিয়েছি, চারটে ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন, পাঁচটা ফ্র্যাকশন, যতগুলি ফ্র্যাকশন থাকুক না কেন, সবার ক্ষেত্রে যদি আমি এই অ্যাডেন্ডো অর্থাৎ এই সংযোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সবার ক্ষেত্রে আমার সেম জিনিস আসবে। ক্লিয়ার? তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো কিন্তু রেশিও প্রপোর্শনের খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রসেস আমি বললাম। ঠিক আছে। এখন অ্যালজেব্রা তোমরা ছোটবেলা থেকে যা যা করে এসছো, যে অ্যালজেব্রিক ক্যালকুলেশন গুলো করে এসছো, সমস্ত ক্যালকুলেশন কিন্তু ওই একই রকমের হবে। ঠিক আছে। এখানে জাস্ট এই প্রসেস গুলো কিছু কিছু অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। তো কিছু ম্যাথ আমি স্টার্ট করি এখানকার। তাহলে এই কিছু প্রবলেম তোমাদের যে পিডিএফটা দেওয়া হচ্ছে ওখান থেকেই ইয়ার বেসড যে কোশ্চেন গুলো এসেছিল, সেই সাজেশন ওয়াইজ কিছু ম্যাথ আমি আজকের করাবো, কিছু সলভ করাবো। সেগুলো দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে যে ম্যাথগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে। তো দেখা যাক একটা দুটো ম্যাথ আমি সলভ করি। একটা দুটো ম্যাথ আমি এখানে সলভ করে দেখাবো। দেখো সামনে এখন মাত্র আমি আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা নভেম্বর মাস। ঠিক আছে। নভেম্বর মাসের একদম প্রায় বলতে পারো মাঝামাঝি সময়। ঠিক আছে। হাতে বাকি আছে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, তোমাদের একদমই তারপর থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে। হাতে গোনা এই নভেম্বর মাস যদি বাদ দাও, মাত্র দুটো মাস পড়ে আছে। আর এই দুটো মাসে কিন্তু তোমাদেরকে এমন ভাবে প্রিপারেশন করতে হবে, তার জন্য তোমাদের প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়ে, কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। মাধ্যমিক 2026 বলে প্লে লিস্টটা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে, ম্যাথ এক্সপ্রেস চ্যানেলে গেলে ওই প্লে লিস্টটা পেয়ে যাবে। এবার ওই প্লে লিস্টে দেখলেই তোমরা প্রথমেই দেখতে পারবে রোড ম্যাপটা, আমরা কিভাবে মাধ্যমিকে প্রিপারেশন নেব লাস্ট 2 মাসে। ঠিক আছে। এই 2 মাসে প্রিপারেশনটা নিতে গেলে কি কি চ্যাপ্টার আমাকে কিভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে, সেই সমস্ত ব্যাপার কিন্তু আমি ওই প্লেলিস্টে বলেছি। ঠিক আছে। সেটা ভালো করে দেখে নাও, তারপরে সেই রকম ভাবে তোমরা প্রিপারেশন শুরু করো। ঠিক আছে। তাহলে কিন্তু
মাধ্যমিকে যে অঙ্কের কোনো অসুবিধা থাকবে না, অঙ্কে যে মার্কস তোলাটা কোনো ব্যাপার না কিন্তু, ঠিক আছে। একটু জিনিসগুলো স্ট্র্যাটেজি করে যদি পড়াশোনা করো তাহলে মাধ্যমিকে অঙ্কের নাম্বার তোলা কোনো ব্যাপার না। অনেকে পাচ্ছে কত, 25 পাচ্ছে, 26 পাচ্ছে, এই যে কাছাকাছি নাম্বারগুলো পাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ টায় টায় পাস করা যেটাকে বলে, ঠিক আছে। এই টায় টায় পাস করবে না যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি যদি থাকে। অনেকে মনে হচ্ছে যে আমি ফেঁসে গেছি, এই সময় এই 2 মাসে আমি কিছু করতে পারবো না, 2 মাসে কিছু করা যাবে না। অনেকে মনে করছো যে ড্রপ দেব, কিচ্ছু চিন্তা করতে হবে না। লাস্ট এই 2 মাসে এই চ্যানেলের সাথে থাকো, অর্থাৎ লাস্ট এই 2 মাসে আমি যেরকম ভাবে রোড ম্যাপটা করতে বলেছি সেই স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করো অনেক ভালো রেজাল্ট করতে পারবে, কোনো রকম চিন্তা করার কোনো প্রশ্ন আসছে না ম্যাথামেটিক্সটা নিয়ে, ঠিক আছে। আমি এখানে কিন্তু সমস্ত যে চ্যাপ্টারগুলো একটু জাস্ট যতটুকুনি লাগবে তোমাদের, তোমরা আশা করি পুরো বছরে সারা বছর ধরে জিনিসগুলো পড়েছো। আমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে কিন্তু কোনো ভিডিও বানাইনি। আজকের আমি এখন থেকে যে করব, আমি ওটা হয়তো নেক্সট সেশন থেকে ওই ভিডিওগুলো আনবো। এক একটা প্রত্যেকটা পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিওগুলো আনার চেষ্টা করব। কিন্তু এখন এই মুহূর্তে 2 মাসে কিন্তু তোমাদের জন্য যারা মাধ্যমিক ব্যাচ 2026, শুধু তাদের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে কিন্তু পড়া সম্ভব নয়। আলাদা আলাদা করে কিন্তু তোমরা বুঝতে গেলে তোমরা ভিডিও দেখবে না পড়বে, সেটা একটা কিন্তু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য তোমরা কি করবে, তার জন্য শুধু এই যে ছোট ছোট ভিডিওগুলো আমি বানাচ্ছি, রোড ম্যাপ অনুযায়ী যে ছোট ছোট ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর বেস করে এবং সাজেশন বেসড কোশ্চেন অ্যান্সার সলভ করে দিচ্ছি। এই সাজেশন বেস যদি আমরা এখন পড়ে যাও কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আইডিয়াও ছোট করে চলে আসবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা নিজেরা নিজেদের মতন করে ডিসিশন নিয়ে যাও যে আমি এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করে যাবো আর এই চ্যাপ্টারগুলো থেকেই আনসার করবো। তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। সব করার দরকার নেই। যারা মনে করছো যে আমি পারবো না, মাধ্যমিকে পাশ করতে পারবো না, মাধ্যমিকে ড্রপ দেবো, এই সমস্ত চিন্তা ভাবনা করার দরকারই নেই। শুধুমাত্র অঙ্কের জন্য মাধ্যমিকে ড্রপ দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ আদার্স অন্য চ্যাপ্টার গুলো, অন্য অন্য সাবজেক্ট গুলো কিন্তু রয়েছে। তার জন্য তোমরা কি করবে, এই স্ট্র্যাটেজিটা ফলো করো। সব চ্যাপ্টার করবার দরকার নেই, যারা খুব ভয় পাচ্ছ তাদের জন্য বলছি সমস্ত চ্যাপ্টার করার দরকার নেই। যে চ্যাপ্টার গুলো পড়বে মাথায় রাখবে সেই চ্যাপ্টার গুলো থেকে তুমি যদি অ্যাটেন্ড করে আসতে পারো তাহলে কিন্তু পাস নাম্বারটা চলে আসবে। আর যারা মনে করছো যে একটু ভালো মানের রেজাল্ট করবে, যারা মনে করছো 90+ পাওয়ার জন্য তোমরা প্রস্তুত, আমি ধরে নিচ্ছি যারা 90+ পাচ্ছ বা 90+ পাওয়ার জন্য তোমরা প্রস্তুত, তাদের জন্য বলছি তোমরা আশা করি পুরো বই তোমাদের এখন পুরো গুলে খাওয়া হয়ে গেছে। পুরো বইটা তোমাদেরকে গুলে খেতে হবে। কি করতে হবে, এক্সারসাইজ এবং এক্সাম্পল। মাধ্যমিকে কিন্তু উদাহরণ থেকে প্রচুর প্রশ্ন আসে, এই উদাহরণ থেকে এই প্রশ্নগুলো ছেলেমেয়েরা করে যায় না, তার আর সেই কারণেই কিন্তু ওইগুলোকেই কোশ্চেনে রাখা হয়। তাই ওই দিকটা ভালো করে ধ্যান দেবে, একটু খেয়াল করে দেখবে। সালের প্রশ্নগুলো ঘাটলে, আমি সালের প্রশ্নগুলো কিন্তু 2009-10 সাল পর্যন্ত, 2024 থেকে 2009-10 সাল পর্যন্ত সমস্ত সালের প্রশ্নগুলো কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি। এখন সেই কোশ্চেন গুলো যদি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে যা প্রিভিয়াস ইয়ারে এসছে বেশিরভাগটাই দেখবে তোমাদের এক্সারসাইজ থেকে তো আছেই এবং উদাহরণ থেকেও কিন্তু প্রচুর অঙ্ক আছে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণ এবং এক্সারসাইজ পুরো একদম ভুলে খেতে হবে, তবে কিন্তু 95+ একটা রেজাল্ট কিন্তু করা যেতে পারে। খুব ভালো একদম খাতা যদি নিখুঁত হয় তবেই তারা কিন্তু 100-100 তুলেও দেবে, ঠিক আছে। তো এই যে ভিডিওগুলো করা কিসের জন্য, জাস্ট একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেওয়া। দেখো তোমরা কিন্তু শুধু পড়ে গেলে কিন্তু 95+ আসবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কোন টপিকগুলো আগে করব, কোন টপিকগুলো পরে করব, কিভাবে প্রিপারেশন নেব, তারপরে আমরা
মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটার কেমন আসে সেই বুঝে যখন পরীক্ষায় বসবো তখন আমরা আবার দেখব যে কিভাবে কোথা থেকে কোন কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করলে আমার কম সময় লাগবে এবং বেশি নাম্বার পাওয়া যাবে, তারও স্ট্র্যাটেজি আমি কিন্তু বলে দেব পরীক্ষার আগে আগে, সেটাও বলে দেবো। তার আগে পরীক্ষার আগে এই 2 মাস একটু ভালো করে শুধু প্রিপারেশন করে নেব, ঠিক আছে? সমস্ত যাদের যে সমস্ত মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছে, আমরা আমরা জানি আজকালকার দিনে তোমরা সবাই ফোন ঘাটো, কিন্তু এই সময়টা এই সময়টা খুব সাবধানে একটু ফোন থেকে দূরে থাকো, বা ফোন যদি মনে হয় একটু ঘাটছো, হ্যাঁ ঠিক আছে, একটু অফ টাইমে একটুখানি ফোনটা ঘাটলাম, ঠিক আছে? আর ফোন ঘাটাটাকে একটু, ফোন যখন তোমরা ঘাটবে সেটাকে একটু পজিটিভ ইউজ করো, ফোনটাকে একটু পজিটিভ ইউজ করো, তোমরা যেটা করো না নেগেটিভ ইউজ করে ফেলো। ইউটিউব খুলে ভিডিও দেখো, ম্যাথামেটিক্সের ভিডিও দেখো, বা বিভিন্ন জিনিসের ভিডিও দেখো, বিভিন্ন আর্ট যেগুলো তোমাদের পছন্দের, যেগুলো ক্রিয়েটিভিটি বাড়ায় সেই ভিডিওগুলো দেখো অফ টাইমে। আদারওয়াইজ কিন্তু তোমরা ফোনটা থেকে একটু এই সময়টা দূরে থাকো, ঠিক আছে? আর আমার তাই বলে আমি যে ভিডিওটা করছি তাই বলে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে তাহলে ফোন থেকে দূরে থাকলে ভিডিওগুলো দেখবো কি করে? ভিডিওগুলো দেখবে অবশ্যই। কিভাবে দেখবে? এই 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 যে ভিডিও দেখা, বা আমার ভিডিও না, যে কোনো তোমরা পড়াশোনা বিষয়ক যে ভিডিওগুলো দেখবে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, তাই এগুলো তোমাদের পজিটিভ ইউজ হবে। আমি কি বলছি, ফোন থেকে যে একদম দূরে থাকতে হবে, ফোন একেবারে ফেলে দিয়ে পড়াশোনা করতে হবে তা নয়, ফোনটাকে পজিটিভ ইউজ করো, পজিটিভলি ফোনটাকে ইউজ করো, নেগেটিভ ভাবে জিনিসগুলোকে নেবে না, তবে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে, রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমি এখন কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো রেশিও প্রপোর্শনের, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো চলো দেখা যাক। একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি এখানকার, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তোমাদের বইতে উদাহরণও এই প্রবলেমটা পাবে, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রবলেম, প্রচুর বছর এসছে, অনেকগুলো সালে প্রবলেমটা এসছে। বলছে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই, এটা হলে দেখাও। এই যে প্রবলেমটা আছে, লাগিয়েছে বলতে, এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটায়, আচ্ছা দেখাও প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1, হাফ অথবা -1। এটা প্রচুর সালে এসছে, আমি পরপর ইয়ারগুলো লিখে যাচ্ছি, দেখো কতগুলো সালে এসছে। 2011 এসছে, 2015 এসছে, 2017 এসছে, 2024 এসছে, এতগুলো সালে এটা এসছে। 2025-এ আসতেও পারে, আবার নাও আসতে পারে। কেন না আসতে পারে? আচ্ছা, সাজেশনটাও বা তোমরা কিভাবে তৈরি করবে দেখো, এখানে 2011-তে এসছে, 15-তে এসছে, 17-তে এসছে, 24-এ এসছে। 24-এ এসছে মানে কি 26-এ আসবে? তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেগুলো 24-এ এসছে, 25-এ যেগুলো এসছে সেগুলো কিন্তু আসবে না, ধরে নাও সেগুলো আসবে না। 24-এ যেগুলো এসছে সেগুলো আসার চান্স কিন্তু 50-50, আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা, অঙ্কটা তাহলে করবো কি করে? এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটু আগে যেটা বললাম না, অ্যাডেন্ডো বা সংযোজন প্রক্রিয়া, এই সংযোজন প্রক্রিয়া আমাকে এখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? তো এইখানে লিখে দিচ্ছি আমি, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই। করলে কি আসবে? প্রতিটা অনুপাত, এখানে যে কথাটা বলছে না, প্রতিটা অনুপাতের মান, অর্থাৎ সংযোজন প্রক্রিয়াতে কিন্তু যে কটা অনুপাত সমান হয়েছিল প্রতিটা অনুপাতের একটা কিন্তু নির্দিষ্ট মান আমি লিখেছিলাম, কি করেছিলাম, যোগ করে দিয়েছিলাম, উপরের গুলো নিচের গুলো যোগ করে দিয়েছিলাম। তো এই প্রতিটি অনুপাত কথাটা যখনই লেখা থাকবে বুঝবে তোমরা সংযোজন প্রক্রিয়া এখানে অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করা মানে কি, এখানে প্রত্যেকটা অনুপাত এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স এবং জেড বাই এক্স প্লাস ওয়াই, এই প্রত্যেকটা অনুপাত একটা বিশেষ অনুপাতের সাথে সমান। সেটা কি? সেটা হলো
আমি ওপরে গুলোকে যোগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং নিচের গুলোকে যোগ করলে কি হবে, ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এই ব্যাপারটা আমার আসছে। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে আমি রাখলাম। কি আসবে তাহলে ক্যালকুলেশন করলে, এখানে দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড, দুবার করে যোগ হচ্ছে, তার মানে টুয়াইস অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই যে ব্যাপারটা হলো, এই যে অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু পরপর চলছে, এগুলোর সাথে সমান। আমি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে নিচে কাটবো তখনই, ক্যান্সেল তখনই করবো, এটা তখনই ক্যান্সেল করা যায় যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো হয়। আচ্ছা, কোশ্চেনে কি কোথাও বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো? কোথাও বলা নেই। আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো ধরে নিই, তাহলে এই প্রত্যেকটা অনুপাতের মান আসলো হাফ। ঠিক আছে, প্রতিটা অনুপাতের মান কত আসলো? হাফ। কিন্তু কিন্তু আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো ধরি, তাহলে কি হবে? যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো ধরা হয়, এখানে দেখো প্রতিটা অনুপাতের মান লাস্ট অব্দি আমার কত আসলো? হাফ আসলো। ঠিক আছে, কেন? আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে নট ইকুয়াল টু জিরো ধরেছি। যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে কি হবে? তাহলে আমি একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেডটা রাইট সাইডে গেলে মাইনাস জেড, দেন ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইটা আমি রাইট সাইডে পাঠাচ্ছি, নিচে চলে গেল ডিনোমিনেটরে। আর এদিকে তাহলে কি হয়ে গেল? জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমি যদি এটাকে রেসিপ্রোকাল, আচ্ছা রেসিপ্রোকাল করার দরকার নেই, দেখো এটা চলে এসছে। এই যে অনুপাতটা, এই অনুপাতের মান কত? এই অনুপাতের মান মাইনাস ওয়ান আসলো। সিমিলারলি আমি যদি এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো ধরে আমি এখানে রাইট সাইডে জেড কে পাঠিয়েছিলাম, এখন যদি আমি রাইট সাইডে ওয়াই কে পাঠাই, তাহলেও কিন্তু আমার কি আসবে? ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স প্লাস জেড। তার মানে আমার ওয়াই বাই এক্স প্লাস জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলেও দেখো এই অনুপাতটার মানও কিন্তু মাইনাস ওয়ান আসবে। আবার সিমিলারলি আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো ধরে এবার যদি আমি এক্স কে ডান দিকে পাঠাই, এক্স কে যদি ডান দিকে পাঠাই, তাহলে ওয়াই প্লাস জেড ডান দিকে গেলে আমার ডিভাইড হয়ে যাচ্ছে। সেম ভাবে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাসটা ওই পারে চলে গেল মাইনাস ওয়ান। তার মানে এই অনুপাতটাও কিন্তু মাইনাস ওয়ানের সাথে সমান। কি দাঁড়ালো তাহলে? তাহলে দাঁড়ালো প্রতিটি অনুপাতের মান হয় মাইনাস হাফ হবে। কখন মাইনাস হাফ হবে? যখন আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডাজ নট ইকুয়ালস টু জিরো। আর প্রতিটা অনুপাতের মান মাইনাস ওয়ান কখন হবে? যখন আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হচ্ছে, তখন আমার প্রতিটা অনুপাতের মান মাইনাস ওয়ান হচ্ছে। আর ইকুয়াল টু জিরো না হলে প্রতিটা অনুপাতের মান হাফ হচ্ছে। তার মানে এখানকার প্রতিটা অনুপাতের মান দু রকম হতে পারে, একটা হাফ, একটা মাইনাস ওয়ান। এইরকম ভাবে পুরো ক্যালকুলেশনটা হচ্ছে। আর এই ক্যালকুলেশনটা যদি তোমরা করে আসতে পারো, পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো অঙ্কটা পুরো শেষ, প্রমাণ হয়ে গেল যে এই প্রতিটা অনুপাতের মান হয় হাফ হবে, না হয় মাইনাস হাফ হবে। ঠিক আছে, তার রিজনও আমি দেখিয়ে দিয়েছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু জিরো হলে হাফ, আর ইকুয়ালস টু জিরো হলে কিন্তু সবকটা অনুপাতের মান মাইনাস ওয়ান হচ্ছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা, উদাহরণে আছে। আমরা আমাদের যে বোর্ডের বইটা যদি খুলে দেখবো, উদাহরণে কিন্তু এই অঙ্কটা আছে, করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, ভালোভাবে তোমরা এটা অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে, তার কারণ প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো নেক্সট আরেকটা প্রবলেম আমি তুলছি। আর একটা প্রবলেম আমি এখানে এরকম তুলে নেব। এই প্রবলেমগুলো তোমাদের বইতে দেখবে উদাহরণ বা এক্সারসাইজে
এক্সারসাইজে একদম প্রথম দিকে আছে, যে প্রবলেমটা এখন আমি তুলে নিতে চলেছি, এক্সারসাইজে একদম প্রথম দিকে দেখবে অনেকগুলো অঙ্ক, প্রায় 7-8টা মতন অঙ্ক, ঠিক আছে, 7-8টা 9টা 10টা মতন অঙ্ক, 7-8টা না 5-6টা অঙ্ক, সরি। প্রথম দিকে দেখবে একটুখানি, প্রথম দিকে প্রথম যে পেজটা তোমাদের এক্সারসাইজ, যেটা থার্ড এক্সারসাইজ, যেটা অনুপাত সমানুপাতের যে থার্ড এক্সারসাইজটা, প্রথম দিকে দেখবে এই ধরনের অঙ্কগুলো রয়েছে। এগুলোকে কে ধরে করতে হয়, ঠিক আছে। কেমন, এরকম একটা ম্যাথ আমি তুলে নিচ্ছি। প্রবলেম 2, x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c। এটা হলে দেখাও, এরকম দেওয়া আছে, এটা হলে দেখাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু ax প্লাস by প্লাস cz এর হোল স্কোয়ার। এটা কিন্তু এসছিল লাস্ট 2018-এ, ঠিক আছে। এখানে কিন্তু যে তোমরা যত ইউটিউব চ্যানেল ঘাটবে, আমার মনে হচ্ছে, জানি না, ঠিক আছে, এই চ্যানেলটাই একমাত্র ম্যাথ এক্সপ্রেসে কিন্তু তোমাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে এসছে, লাস্ট 2 মাসের জন্য প্র্যাকটিসের জন্য, তোমাদের প্রত্যেকটা ইয়ারের প্রবলেম সলভ করার একটা সুন্দর কতগুলো ভিডিও কিন্তু ম্যাথ এক্সপ্রেস তোমাদের জন্য বানাচ্ছে, ঠিক আছে। আমার মনে হয়, আশা করি এই চ্যানেলটি ফার্স্ট যারা এই ম্যাথ এই ইয়ারের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তো চলো এই প্রবলেমটা সলভ করব। এইটাকে সলভ করতে গেলে এই যে যেটা দেওয়া আছে সেটাকে আমি ইউজ করব, অর্থাৎ x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c দেওয়া আছে। আমি এটা মানে কি, এটা মানে আমি লিখতে পারি x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c। প্রত্যেকটা অনুপাত একটা কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি তার সাথে সমান, ঠিক আছে। এই কনস্ট্যান্ট যেটার সাথে সমান, এটাকে 0 হলে চলবে না, পাশে অবশ্যই মেনশন করবে এটা কিন্তু নট ইকুয়ালস টু 0। কে হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক না লিখলে কিন্তু তোমাদের ম্যাথে কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই জিনিসটা না লিখলে কিন্তু মার্কস কাটতে পারে। তো x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c, এইটাকে আমি একটা কনস্ট্যান্টের সাথে সমান করেছি, কেননা এই কনস্ট্যান্টটা প্রত্যেকটা অনুপাতই এই কনস্ট্যান্টের সাথে সমান, অর্থাৎ x y z কারোর মান কিন্তু 0 বলে দেওয়া নেই কোথাও, তাই কে এর মানটা কিন্তু কখনো 0 হবে না, ঠিক আছে। কে এর মানটা একটা অশূন্য ধ্রুবক হচ্ছে। তাহলে প্রতিটা অনুপাত যেহেতু পরস্পর সমান, তাই এই কারণে আমি প্রতিটা অনুপাতকে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো তাহলে কি দাঁড়ালো, তাহলে x/a কে যদি আমি k এর সাথে সমান করি, তাহলে আমার x ইকুয়াল টু আসছে a কে। সিমিলারলি y/b ইকুয়াল টু যদি k হয়, তাহলে আমার আসবে y ইকুয়াল টু b কে। সিমিলারলি z/c ইকুয়াল টু যদি k হয়, তাহলে আমার আসবে z ইকুয়াল টু c কে। তো এই যে জিনিসটা আমরা আনলাম, এইটাকে এবার ইউজ করব এইটা প্রমাণ করতে গেলে। প্রত্যেকটা দেখবে তোমাদের এক্সারসাইজে খুললে প্রত্যেকটা এরকম অঙ্ক প্রথম দিকের এই রকম টাইপেরই কিন্তু হবে। তো এইভাবে তোমরা প্রতিটা অনুপাত কে এর সাথে সমান ধরে নেবে, ধরে নিয়ে উপরের যে নিউমারেটরটা দেখবে বেরিয়ে যাচ্ছে, উপরের নিউমারেটরটা বেরিয়ে যাচ্ছে কে দিয়ে। এখন তোমাদের যেটা প্রমাণ করতে দিচ্ছে তার বাম পক্ষ তুলে নিয়ে এই মানগুলো বসাবো, বসিয়ে দেখবো যে কি আসছে ফাইনালি। সেম ভাবে রাইট সাইডটা তুলে নেব, নিয়ে অর্থাৎ ডান পক্ষ তুলে নিয়ে সেম ভাবে এই মানগুলো বসিয়ে দেখবো সেম জিনিস আসছে কিনা। যদি সেম জিনিস আসে, তার মানে বুঝবো যে আমার দুটোই ইকুয়াল। তো আমি আগে বাম পক্ষ তুলে নিই। বাম পক্ষ বা LHS যেটাকে বলে, সেটা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে তুলে নেওয়া হচ্ছে। এখানে আমার কিন্তু XY Z এর মান বের করেছি, তাই আমি কিন্তু বসাতে গেলে XY Z এর ভ্যালুই কিন্তু বসাবো। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু, এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো a কে। তাহলে বসালে কি বসাবো, a স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করে দেওয়া হচ্ছে।
এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত বি কে, তাহলে ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস জেড এর ভ্যালু কত সি কে, তাহলে জেড স্কোয়ার করলে কি হবে সি স্কোয়ার কে স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো এখান থেকে দেখো খেয়াল করে এই যে জিনিসটা এই ফ্যাক্টরটা থেকে কিন্তু একটা কে স্কোয়ার কমন চলে আসবে, কে স্কোয়ার জিনিসটা কমন চলে আসবে, কমন নিলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু এখানে কে স্কোয়ার কমন আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে আমার এটা লিখতে পারি কে স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা টুয়াইস দুবার আছে তাই এর স্কোয়ার লিখে দিলাম। তাহলে এটা হলো আমার বাম পক্ষটা, তাহলে বাম পক্ষ বের করে দেখলাম এরকম একটা জিনিস আসছে। এটা ফার্দার আর ক্যালকুলেশন করে লাভ নেই, করা যাবে না, আমরা এইটাকে তুলে নিয়ে দেখবো এরকম সেম জিনিস পাই কিনা, যদি পাই তাহলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। তাহলে আমি ডান পক্ষ তুলে নিচ্ছি, ডান পক্ষে আমার কি আছে, ডান পক্ষে আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার, এখানে আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে ওগুলোই বসাতে পারবো। তাহলে এ ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে এ কে প্লাস বি ইন্টু ওয়াই এর ভ্যালু হলো বি কে প্লাস সি ইন্টু জেড এর ভ্যালু হলো সি কে, বসালাম। প্রত্যেকটা থেকে কিন্তু আমার প্রত্যেকটা টার্ম থেকে আমার কে কমন আসবে, এই কে টাকে কমন যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এখানে বি ইন্টু বি বি স্কোয়ার প্লাস সি ইন্টু সি সি স্কোয়ার, ঠিক আছে, টোটালটার বাইরে কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করে দিলে কি হবে কে স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এই যে বিষয়টা আসলো দুটো দিক দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেছে, তার মানে আমার লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রুফড হয়ে গেল, যেটা আমার প্রমাণ করতে দিয়েছে প্রমাণটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি আরেকটা এরকম প্রবলেম তুলে নিচ্ছি, প্রবলেম 3, এরকম টাইপেরই একটা প্রবলেম তুলে নাও। এখানে বলছে a is to b equal to b is to c হলে দেখাও, হলে দেখাও a plus b whole square is to b plus c whole square equal to a is to c, এটা লাস্ট 2013 এ এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ। তো এইটাকে আমি তুলে নিলাম, এখানে অঙ্কটা করব কি করে, এখানে যেটা দেওয়া আছে a is to b equal to b is to c, এটা দেওয়া আছে, a is to b মানে আমরা লিখতে পারি a by b ইকুয়াল টু b is to c মানে আমরা লিখতে পারি b by c, ঠিক আছে। তো আমি কি করব ঠিক আগের মতন এটাকে আমি কে কনসিডার করে নেব, যেখানে আমার কেটা কিন্তু 0 হলে চলবে না, কেটা নট ইকুয়াল টু 0 একটা নাম্বার, ঠিক আছে। তার মানে কি, তার মানে a বাই বি ইকুয়াল টু কে হবে একটা, আর b বাই সি ইকুয়াল টু কে হবে একটা। এখান থেকে দেখো ভালো করে a বাই বি ইকুয়াল টু কে মানে a ইকুয়াল টু বি কে হচ্ছে, ভালো কথা, বি বাই সি মানে আবার বি ইকুয়াল টু সি কে হচ্ছে। এই যে লাস্টের যে বি এর ভ্যালুটা, এই বি এর ভ্যালুটা আমি এখানে পুট করব, করলে সি কে ইন্টু কে, সি কে ইন্টু কে অর্থাৎ পেয়ে গেলাম এর ভ্যালু সি কে স্কোয়ার, তার মানে এর ভ্যালু আমি সি আর কে দিয়ে পেলাম, বি এর ভ্যালুও সি আর কে দিয়ে পেলাম। এখন আমি বাম পক্ষ তুলে নিয়ে মান বসাবো, ডান পক্ষ তুলে নিয়ে মান বসাবো, কি রকম হবে, বাম পক্ষ তুলে নিচ্ছি, a by b whole square is to b plus c whole square, কেমন হচ্ছে তাহলে, আচ্ছা এটা মানে কি, এটা মানে a by b whole square ডিভাইডেড বাই b plus c whole square, এখানে আমি কার কার মান বসাতে পারবো, যার যার মান আমি বের করেছি, এখানে a এর মান বের করেছি, এখানে আমি b এর মান বের করেছি, তাহলে এগুলোর মান আমি বসাতে পারবো। তাহলে এর মান হলো c কে স্কোয়ার,
প্লাস বি এর মান হলো সি কে এর হোল স্কোয়ার। নেক্সট নিচে বি এর মান হলো সি কে প্লাস সি যেমন আছে তেমন থাকবে। সিম্পল ক্যালকুলেশন করবো, ভালো করে দেখো। এই দুটো, এই যে ওপরে যে দুটো টার্ম আছে, এই দুটো টার্ম থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে সি কে। সি কে যদি কমন নিই, আমার এখানে সি কে কমন নিলে আসবে, সি কে কমনটা নিয়ে যদি এই স্কোয়ারের বাইরে বের করি তাহলে কিন্তু সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে বেরাবে। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে এখান থেকে, আমি অ্যাকচুয়ালি কি কমন নিয়েছিলাম, আমি স্টেপ জাম্প করবো না, দেখিয়ে দিই। আমি যদি সি কে কমন নিই, নিলে থাকছে কি, এখান থেকে থাকছে কে আর এখান থেকে থাকছে 1। আচ্ছা, এই টোটালটা স্কোয়ার। নিচে এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে পড়ে থাকছে ওপরে কে, এখানে পড়ে থাকছে কে প্লাস 1, টোটালটা স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে হবে এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, আর নিচে আর পড়ে থাকছে কে প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে সি স্কোয়ার হোল ইন্টু কে প্লাস 1 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি হলো, এখানে কে প্লাস 1 হোল স্কোয়ার ক্যান্সেল হলো, সি স্কোয়ার ক্যান্সেল হলো, আনসার হলো কে। এটা হলো আমার বাম পক্ষ। সেম ভাবে আমি ডান পক্ষ তুলে নিয়ে দেখবো কি আসছে। এখানে ডান পক্ষটা তুলে নিই। ডান পক্ষ আছে এ ইস টু সি, তার মানে এ বাই সি। ঠিক আছে, এ বাই সি। আচ্ছা, এখানে কে স্কোয়ার ছিল, কে স্কোয়ার, স্কোয়ারটা দিতে ভুলে গেছি। এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হলো, এই যে বের করে রেখেছি, সি কে স্কোয়ার, এটা বসাই বাই সি। ঠিক আছে, এর ভ্যালুটাই শুধু এখানে বসানো গেল। তাহলে আমার এখানে সি সি ক্যান্সেল হলে পড়ে থাকবে কে স্কোয়ার। তাহলে কি হলো, বাম পক্ষ যা বেরিয়েছে ডান পক্ষ সেম জিনিস বেরিয়েছে। তার মানে আমি লিখে দিতে পারবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ব্যাস, হয়ে গেল আমার এখানে প্রুফড। এটাও প্রুফড হয়ে গেল। তো এরকম আমি এই যে প্রবলেমটা করলাম, খুব ভালো প্রবলেম, 2013-এ কে দিয়ে ধরে এই ধরনের অঙ্কগুলো কিন্তু কে ধরে করতে হয়। ঠিক আছে, যখনই এরকম দেওয়া থাকবে কে ধরে, এবং প্রুফ করতে বলবে এরকম বাম পক্ষ ডান পক্ষ, তোমরা কে ধরে এরকম ভাবে করবে। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কে ধরা যায় না, সেগুলো কি, সেগুলো কিছু ম্যাথ আমি করব, ওখানে কিন্তু ওই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া, অ্যাডেন্ডো অর্থাৎ সংযোজন প্রক্রিয়া, এগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো। কি সেগুলো দেখা যায়। আর একটা ম্যাথ আমি এরকম তুলে নিচ্ছি, আর একটা ম্যাথ তুলে নিচ্ছি এরকম। এই পিডিএফটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা পিডিএফটা দেখে এই প্রবলেমগুলো আমি সলভ করাচ্ছি, বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করবে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আর একটা এরকম টাইপের একটা প্রবলেম তুলে নিই, প্রবলেম 4। কেমন আছে প্রবলেমটা? দেওয়া আছে প্রবলেম 4, দেওয়া আছে এখানে x ইকুয়াল টু cy প্লাস bz, আর দেওয়া আছে y ইকুয়াল টু az প্লাস cx, আর দেওয়া আছে z ইকুয়াল টু bx প্লাস ay। এগুলো দেওয়া আছে। প্রমাণ করো, প্রমাণ করো x স্কোয়ার বাই 1 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। এই জিনিসটা প্রুফ করতে বলেছে। এটা লাস্ট এসেছিল আমার 2014-এ। তো কিভাবে হবে দেখা যায়। তো এইখানে ভালো করে দেখতে হবে প্রমাণটা কেমন দিয়েছে। প্রমাণটা যেটা দিয়েছে সেখানে কিন্তু এখানে কি কি আছে, x ইকুয়াল টু cy প্লাস bz, y ইকুয়াল টু az প্লাস cx, z ইকুয়াল টু bx প্লাস ay। যেটা প্রমাণ করতে দিয়েছে ওখানে কিন্তু z নেই, আর কি নেই, c নেই। তার মানে পরিষ্কার কথা, এই তিনটে রিলেশন থেকে আমি z কে তাড়াবো, c কে তাড়াবো, এই দুটো জিনিস তাড়াবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে দুটো ভ্যালু দেওয়া আছে x আর y এর, এখানে কিন্তু z দেওয়া আছে। তো আমি এখান থেকে এই z এর ভ্যালুটা
এই দুটো রিলেশনে পুট করে দেবো, দেখি কি হয়। আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে অঙ্কটা আদৌ প্রুফ হবে কি হবে না। তাহলে আমি কি বুঝতে পারছি সেইটুকুনি আগে দেখবো। কি বুঝতে পেরেছি আমি? আমি বুঝতে পেরেছি যে আমার এখানে জেডটাকে তাড়াতে হবে। আর কি তাড়াতে হবে? সি কে তাড়াতে হবে। প্রথমে জেড কে তাড়াই, তারপর সি কে তাড়াবো। আচ্ছা, জেড কে তাড়াতে গেলে এইখানে যে জেড রয়েছে, এই যে এক্স এর ভ্যালু, এখানে যে জেড রয়েছে এখানে আমি জেড এর ভ্যালুটা পুট করব। কি আছে জেড এর ভ্যালু? bx প্লাস ay। সিম্পল, এটাকে আমি একটু ক্যালকুলেশন করে রেখে দিই। x ইকুয়াল টু cy প্লাস বিটাকে মাল্টিপ্লাই করলে হবে বি স্কোয়ার এক্স প্লাস aby। ঠিক আছে। আচ্ছা, এক্স টার্মগুলোকে একটু লেফটে আনি। এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু, এইখানে আমার ওয়াই টার্মগুলো যেরকম আছে রাইটে রাখি। তাহলে আমার এখান থেকে এক্স স্কোয়ার, এক্স যদি কমন নিই তাহলে আসবে ওয়ান মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি ওয়াই কে কমন নিই তাহলে আমার আসবে, আচ্ছা ওয়াই কে কমন এখন নেব না, তার কারণ এখানে সিটা রয়েছে, আমাকে সিটা পরে তাড়াতে হতে পারে, পরে দেখছি এটা কি করা যায়। এইখান থেকে যে ওয়াই এর যে ভ্যালুটা রয়েছে এখানেও আমি জেড এর ভ্যালু পুট করব। তো এ হোল ইন্টু জেড এর ভ্যালু হলো বিএক্স প্লাস এ ওয়াই প্লাস সিএক্স। নেক্সট কি করব? ওয়াই ইকুয়াল টু এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সিএক্স। ওয়াই গুলো আমার লেফটে আনবো। ওয়াই গুলো লেফটে আনলে কি হবে? ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ বি এক্স প্লাস সিএক্স। এখান থেকে দেখা যাচ্ছে ওয়াইটাকে যদি আমি কমন নিই তাহলে আসবে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ বি এক্স প্লাস সিএক্স। এখন কি করা যেতে পারে? আমার এখানে এবার সিটাকে তাড়াতে হবে। সি তাড়াতে গেলে কি করা যেতে পারে? আচ্ছা, এইখানে যে দুটো ইকুয়েশন আসলো, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এই ফার্স্ট ইকুয়েশনটাকে যদি আমি এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করি আর সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখা যাবে আমার এক্স, এখানে সি এর যে কোইফিশিয়েন্ট আর এখানে কিন্তু সি এর কোইফিশিয়েন্ট দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তো দেখা যাক, তাহলে করি, কাজটা করি। এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই। আর এটাকেও আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আসবে ওয়াই স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আসবে এ বি এক্স ওয়াই, আচ্ছা এ বি এক্স ওয়াইটা এর নিচে লিখি, প্লাস এ বি এক্স ওয়াই প্লাস সি এক্স ওয়াই। এবার দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে নিচের এই সাইনগুলো চেঞ্জ হবে, এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল, সি উড়ে গেল। পড়ে কি রয়েছে? রাইট সাইডে জিরো পড়ে আছে আর লেফট সাইডে এক্স স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার, এই জিনিসটা লেফট সাইডে পড়ে আছে। ক্যালকুলেশন করব ফার্দার। আমার এখানে তাহলে এক্স স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হোল ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, প্রুফটা কেমন আছে? প্রুফটা যেমন আছে তেমন লিখে দেবো। এক্স স্কোয়ার এর ডিনোমিনেটরে আমি এই যে ওয়ান মাইনাস স্কোয়ারকে নামাচ্ছি, আর ওদিকে ওয়াই স্কোয়ার আর এর ডিনোমিনেটরে আমি ওয়ান মাইনাস বি স্কোয়ারকে নামাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে প্রুফটা কিন্তু চলে এলো, একদম খুব সুন্দর প্রুফ এবং খুব ইম্পর্টেন্ট প্রুফ, লাস্ট 2014-এ এসেছিল। আমাকে এইভাবে অঙ্কগুলো ভাবতে হবে, সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিডিওগুলো আনতে থাকবো পরপর। আজকের অনুপাত সহানুপাত সম্পর্কে কিছু প্রবলেম আমি সলভ করলাম। তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা পিডিএফটা ভালো করে কমপ্লিট করবে, ওখানে দেখবে, ওখানে রেশিও প্রপোর্শনেরও ম্যাথ আছে, করণী অর্থাৎ কোয়াড্রেটিক সার্চ তারও ম্যাথ আছে, দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনও ম্যাথ আছে। আমি অন্য আরেকটি ভিডিওতে আমি ভেদ অর্থাৎ ভেরিয়েশন এবং সেই সম্পর্কেও এরকম একটি সাজেশন টাইপ পিডিএফ আমি কিন্তু তোমাদের সামনে আনবো পরবর্তীকালে। তো এই যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো ভালোভাবে তোমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার যে পিডিএফ এ যে ম্যাথগুলো আছে ভালো করে কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু কোনো রকম চিন্তা থাকবে না, এবং বই এক্সাম্পল তো অবশ্যই করবে, কোনো রকম চিন্তা থাকবে না তাহলে মাধ্যমিকে 95+ পাওয়ার জন্য। ঠিক আছে,
তো আমাদের সাথে থাকবে, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে, যাতে তার আগে খুব ভালো রকমভাবে প্রিপারেশন করবে পরীক্ষায় বসবার আগে, যাতে এবং কনফিডেন্স লেভেল যেন প্রচুর হাই থাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে। ঠিক আছে? অবশ্যই চাইবো সবার ভালো হবে, সবার পরীক্ষা ভালো হবে, ভালো থাকবে। আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী সময়ে আমি আরো ভিডিও আনছি। এরপরে উপপাদ্য, সম্পাদ্য এবং পাটিগণিত, পরিমিতি, এই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আসবে।